এখন আমাদের সবার সামনে আমাদের সবার প্রিয় স্যার এবং আজকের যে উদ্যোগদাতা তিনি একটি বক্তব্য পেশ করবেন। সালেহ আহমদ স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য পেশ করার জন্য। ছাত্রবন্ধু কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল বিদায়ী ঘোষণা উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় ভাই, যার হাতের মতো আমাদের ছাত্রবন্ধু প্রথম যাত্রা শুরু হয়েছিল এবং বিভিন্ন সময় একজন বড় ভাইয়ের মতো আমাকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং এর মাধ্যমে আজকে আমাদের ছাত্রবন্ধু কুসুমের একটা পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে। উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার শতভাগী শিক্ষক, যার শিক্ষায় দীক্ষিত হয়ে যার শিক্ষাদানের প্রযুক্তি পুরোটা নিয়ে এই শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছিলাম আমার অত্যন্ত প্রিয় একজন হুজুর মৌলানা ইসলাক আহমদ হুজুর। আরও উপস্থিত আছেন আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি, যিনি সর্বদা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমার পাঠ করতে শ্রদ্ধেয় জনাব শফিকুর রহমান সাহেব। আরও উপস্থিত আছে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সভাপতি আমার ইসলাম সাহেব। শুরুতে আমাদের ছাত্রবন্ধু থেকে আমি সম্মানিত অতিথিবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং স্বাগত জানাচ্ছি। এত বৃষ্টির মধ্যেও বিভিন্ন জামারা জ্বর উপেক্ষা করে আমাদের প্রোগ্রামকে সফলমণ্ডিত করার জন্য। আর আজকে আমরা যে উদ্দেশ্যে সবাই সমবেত হয়েছি সেটা হচ্ছে বিদায় শব্দ কিন্তু ছোট অনেক, বা এটার ভিতরে কিন্তু অনেক করুণ কিছু বিষয় আমাদেরকে আমরা জীবনে চলাফেরা অনেক সময় বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করি এবং অনেক মানুষের সাথে পরিচিত হই এবং মাঝে মধ্যে এমন কিছু মুহূর্তে আসে যখন আমাদের বিদায় নিতে হয়। এই বিদায়ের ভিতরে কোনো দয়াময় করতে নেই, আমাদের একটা স্বপ্ন বাস্তবনা করে না, আমাদের উচ্চটা করার জন্য অনেক সময় বিদায় নিতেই হয়। আসলে কোনো বিদায় নিতে পারে নয়, তবু আমাদেরকে বিদায় নিতে হয়। আমাদের যখন বিদায়ের কথা মাথা আসে তখন আমাদের চোখে মানে অজস্র স্মৃতি আমাদের বেসে ওঠে, যেগুলো আমাদের হৃদয়ের মাঝে বারবার আঘাত করে, তারপর আমাদেরকে বিদায় নিতে হয়। এই বিদায়ের কোণে দাঁড়িয়ে আমি তোমাদের প্রতি কয়েকটা কথা বলতে চাই, যেগুলো হয়তো আমাদের জীবনে চলার পথে কাজে আসতে পারে। আমরা সবাই বর্তমানে কেউ আসো আগে নিয়ে এসেছিতে এক্সামের পর তোমরা প্রত্যেকে নতুন একটা বিষয়ে প্রবেশ করবে, যেটা বলা হয় ইউনিভার্সিটি। হোক সেটা পাবলিক ইউনিভার্সিটি হোক ন্যাশনাল ইউনিভার্সিটি, কথা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি। আর ইউনিভার্সিটি মানে হচ্ছে ইউনিভার্স হচ্ছে বিশ্ব। তুমি বর্তমানে একটা যে জায়গায় আছে তার সে একটা ভালো একটা পজিশনে যাবে ইউনিভার্সিটি যাবে। তো ইউনিভার্সিটিতে যখন প্রবেশ করবা তখন তুমি নানা বিষয় সম্বন্ধে তোমার একটা এক্সপিরিয়েন্স, নানা বিষয়ে তোমার একটা পরিচিতি লাভ করো। আর তোমরা বর্তমানে জামানাতে দেখতে পাচ্ছ কিন্তু প্রতিযোগিতার যুগ। আমরা গত বছর দিয়ে কিন্তু লক্ষ্য করি যে শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি যেগুলো ছিল সেগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হতো, অ্যাডমিশন টেস্ট হতো, কিন্তু বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে কিন্তু এই যাত্রাটা শুরু হয়েছে। বর্তমানে তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটি কোনো একটা কলেজে যদি ভর্তি হতে হয় অবশ্যই তোমাকে সেখানেও অ্যাডমিশন পরীক্ষাকে তারপরে ভর্তি হতে হবে। তো বুঝতে পারছো আমাদের বর্তমানে কিন্তু যুগটা কিন্তু প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতার মধ্যে তোমাকে যদি সফল হতে হয় অবশ্যই সেভাবে প্রস্তুতি নিজেকে গ্রহণ করতে হবে এবং তোমাকে একটা যুদ্ধের কথা বলতে হবে যে তোমাকে হাজার হাজার লাখো লাখো স্টুডেন্টের সাথে তোমাকে প্রতিযোগিতা করতে হবে এবং এই লাখো স্টুডেন্টের মধ্যে তোমাকে একজন যে সফল হবে এই একজন সাথে তোমাকে বিনির্মাণ করতে হবে। তো অনেক সময় আমরা ভাবি যে মনে হয় যে আমরা 2 স্টুডেন্ট, আমি তো পারি না, ও তো 12 স্টুডেন্ট, ও পারবে। একটা তো মাথায় রাখবে সবসময় যে 12 স্টুডেন্ট যারা শিখছে, যারা মেধাবী ওরাই যে সফল হয়ে যায় এরকম না। আমার স্বামী বিবেকানন্দ একটা কথা মনে করে, উনি বলেছিলেন হার মেনে নেয় বহু শক্তিশালী, হাল ছেড়ে যে বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে জিতবে তারাই, ভাববে যারা জিতবে না। তো তুমি এই চিন্তাভাবনাটা করো যে না আমি যাই হই না কেন আমার চিন্তাভাবনা থাকতে হবে যে আমি জিতবই। তোমার ভিতরে যদি এই সংকল্প থাকে তুমি জীবনের প্রতিটা ক্ষেত্রে সফল হবে। তোমরা হয়তো কচ্ছপ এবং খরগোশ গল্পটা শুনছো, তো কচ্ছপ এবং যে খরগোশ যে গল্পের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কচ্ছপের কিন্তু তার দীর্ঘগতি ছিল, বাট খরগোশের কিন্তু তার দ্রুতগতি ছিল, কিন্তু কচ্ছপের একটা তার আলসেমি ছিল না। আমাদের বর্তমানে যেমন যে অধিকাংশ স্টুডেন্ট তাদের মেন যে প্রবলেমটা হচ্ছে আলসেমি, এবং আরও একটা বড় প্রবলেম হচ্ছে যে অনলাইন ভিত্তিক বা যে অ্যাক্টিভিটি। তুমি যদি এগুলো যতক্ষণ পর্যন্ত দূর না করতে পারছো তোমার তারা ভালো কিছু কখনো আশা করা যায় না। আর তোমাদেরকে আরেকজন ব্যক্তির কথা আমি বলতে চাই, তোমরা হয়তো নাম শুনে থাকবে, স্টিফেন হকিং এর নাম মানে তোমরা প্রত্যেকে শুনছো। উনি কিন্তু মানুষের মতো অমার হয়ে আছে, ওনার বিভিন্ন থিওরির মাধ্যমে
ওনার আবিষ্কার করলো। ওনার সারা শরীর কিন্তু প্যারালাইজ ছিল, ওনার শুধুমাত্র মাথার একটু কিছু অ্যাক্টিভ ছিল। তো এই মাথার মাধ্যমে তিনি আজ পৃথিবীর প্রতিটা মানুষের মুখে মুখে আছেন। তুমি দেখো, তোমাকে আমাকে আল্লাহ কিন্তু সুস্থ রাখেছেন, সুস্থ রাখছেন। তারপর আমরা কিভাবে নিজেকে ভাবি যে আমি পারবো না, ও মেধাবী, কিভাবে পাবো? তোমার মধ্যে একটা সুপার পাওয়ার আছে। প্রতিটা মানুষের সৃষ্টি হতে একটা একটা সুপার পাওয়ার পেয়েছে। তোমার ভিতরে যে সুপার পাওয়ার আছে, তোমার শুধুমাত্র দায়িত্ব হচ্ছে সুপার পাওয়ারটা খুঁজে বের করা। যেমন স্টিফেন হকিং বলে বুঝতে পারেন ওনার ভিতরে যে সুপার পাওয়ার আছে ওটাকে শুধুমাত্র কাজে লেগেছে। সবাই যে মেধাবী স্টুডেন্ট হবে, সবার চয়েছে একরকম হবে, সবাই যে আগামী একরকম হবে, বিষয়টা এরকম না। সবাই যে ডাক্তার হবে, সবাই যে ইঞ্জিনিয়ার, বিষয় এরকম না। একদিন একটা চাহিদা আছে এবং একদিন একটা তার এই সুপার পাওয়ার আছে, তার সুপার পাওয়ার অনুযায়ী সে কিন্তু সফল হয়। তো তোমার দায়িত্ব হচ্ছে তোমার ভিতরে যে সুপার পাওয়ারটা সেটা খুঁজে বের করা। তুমি সেটা খুঁজে বের করো, অটোমেটিক সফলতা তোমার দ্বারে এসে হাজির হবে। সো প্রত্যেকে নিজেকে সেভাবে প্রস্তুত রাখো। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে সেলফ কনফিডেন্স, তোমার নিজের আত্মবিশ্বাস। তোমার এই সেলফ কনফিডেন্স তোমার থাকতে হবে। তুমি যদি নিজেকে নিজে মোটিভেট করতে না পারো তাহলে তোমার দ্বারা সফল হওয়া পসিবল নয়। তুমি নিজেকে প্রশ্ন করো যে স্টিফেন হকিং ওনার মতন একজন ব্যক্তি সরাসরি প্যারালাইসিস আছে, তার পৃথিবীতে ওনার নাম তুলে দিতে পারে, তাহলে আমি একজন সুস্থ হবো মানসিক ভাবে যা সামান্য ভালোভাবে করতে পারবো না, আমি কিভাবে সফল হতে পারবো? তার নিজেকে প্রশ্ন করো। তুমি তো নিজেকে এই প্রশ্ন করে তোমার নিজের থেকে একটা আনসার আসবে এবং তোমার যদি একটা স্কিল কাজ করবে এবং এই স্কিলটা তোমার জীবনের সফলতা নিয়ে আসবে। তো তোমরা এদিকে এগিয়ে যাও। আর আমাদের বিনার মূর্তি হয়তো অনেক করে আমার ছিল এই বছর আজকে তোমরা যারা বর্তমান পেটে তাদের নিয়ে আমাদের সবার প্রতি আমি কথা বলবো যারা আছে। আমি তোমাদের শিক্ষকদের অনেক সময় অনেক শাসন করেছি বা যে সময় আমার সবাইকে মায়ের ভালোবাসাটা দুটো করেছি। তো একটা তুমি অলওয়েজ বলি যে টিচার লাইকে ফাদার ও মাদার। একজন টিচার বাবার মতো মায়ের মতো, যদিও আমাকে মনে বয়সে দেখে মনে হয় না, তো এর উপর তোমাকে মানতে হবে টিচার লাইকে ফাদার ও মাদার। অনেক সময় অনেকে ভাবতে হবে যে স্যার আমাদেরকে সবচেয়ে বেশি দমন দিয়ে শাসন করেন। আমি জানি একটু বেশি মনে অনেককে শাসন করছি, এটা কারে করছি একটু তোমাদেরকে বলে দিই। আগে হয়তো বলছি তারপর শোনানো। তোমাদের কারো ফ্যামিলিতে যদি মনে করে দুইজন থাকে, একজন মূলত একটা ইনোসেন্ট টাইপের এবং আরেকজন হচ্ছে একজন মেধাবী টাইপের, তখন ফ্যামিলি কী করে? ফ্যামিলি যে একটু মেধাবী আছে তার নিয়ে তেমন একটা চিন্তা করে না, ভাবে সে তো মেধাবী, সে মেধাবী, সে কিছু একটা করতে পারবে, কিন্তু যে আমার ইনোসেন্টই আছে আবার যে টাইপের যে কোনো সন্তান আছে সে জীবনে কী করবে? তার মনে হয় যে টুকরায় এবং ডাকায় দমনদের কোনো একটা ভালো পজিশন নিয়ে আসে যায়, যেখানে কিন্তু শাসন করে। এই শাসনের মানে কিন্তু তার প্রতি কোনো একটা অবহেলা বা তার প্রতি বিরক্তি না, এটা মানে হচ্ছে ভালোবাসা এবং তার ভবিষ্যতের একটা সফলতা। যেভাবে আমরা দেখি প্রায় সময় বিভিন্ন গাছপালাকে আমরা খাটি না, গাছপালা যখন ডালপালা আমরা খাটি না, যখন খাটি আমরা তখন কিন্তু তার সময় কষ্ট পায়, কিন্তু এই ডালপালা খাটার পিছনে একটা কারণ থাকে যাতে ভবিষ্যতে গাছটা একটু বড় হয়ে ওঠে। ঠিক তোমাদের মাঝে মধ্যে মনে হয় যে আমরা ওই দিকে যাবো, বাট আমরা টিচাররা তোমাদের ফ্যামিলি যারা তারা কিন্তু তোমাদের পথের মধ্যে একটা বাধা হয়ে দাঁড়ায়। একটা বুড়ির কথা বলি, তোমরা বুড়ি তো দেখছো নাকি? বুড়ি মনে চায় যে সে আকাশে উঠবে, বারবার আকাশে উঠতে চায়, সে আরো অনেক উপরে উঠতে চায়, আমরা সুতরাং রাখি, সুতরাং কিন্তু ধরে রাখি। বুড়ি ভাবে কি যে না আমাকে যদি সাথে থাকে তাহলে মানে আমি আরো অনেক করতে পারতাম, আমি আরো ভালো কিছু করতে পারতাম। বিষয় যে এরকম না, যখন বুড়ির সাথে তুমি সেল দিবা তখন একটু তো সে দুমড়ে মুচড়ে একেবারে করে যাবে। তার একটা বাধা, এই বাধা কিন্তু তার মতো এতক্ষণ উপরে টিকে রাখে। ঠিক এরকম তোমাদের টিচার তোমার ফ্যামিলিতে তোমাদের মাঝে মধ্যে শাসন করে, এই শাসনটা মানে হচ্ছে তোমাদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়। এখানে মাঝে মধ্যে তোমাদের শাসন করছি, তবে এই শাসনের মধ্যে তোমাদের যদি কখনো মানে আঘাত লেগে থাকে বা কষ্ট হয়ে থাকো, এটা মন থেকে বাদ দিয়ে দিবা, ভাববার জন্য স্যার আমাদের ভালোর জন্য করেছে। আর আরেকটা তো অবশ্যই বলতে হয় যে প্রভাত চৌধুরী একটা কথা বলছিল শিক্ষা এবং মনুষ্যত্ব প্রবন্ধে, যে সুশিক্ষিত লোক মাত্র সুশিক্ষিত। তোমরা কখনো শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করবে না, তোমরা পড়াশোনা করো সুশিক্ষিত হওয়ার জন্য। তুমি শিক্ষিত হয়ে ঘুষ নিলে আত্মনিত করলাম, এটা কিন্তু আসলে শিক্ষা তোমার যে নৈতিক মূল্যবোধ যা একটা শিক্ষার যে শিক্ষা এটা কিন্তু তোমাদের হয় না। তো তোমরা কি করবে? শিক্ষিত হয়ে সুশিক্ষিত হবে এবং মানুষের সেবা নিজেকে নিয়োজিত করবে। মনে রাখবে পৃথিবীতে মানুষ দুইভাবে চিরস্মরণীয় হয়ে থাকে, একটা হচ্ছে কুখ্যাত আর হচ্ছে বিখ্যাত।
আমরা কিন্তু অনেক কিছু বলি যে তোমার যে দাদার নাম কি অনেকে বলতে পারবো না। কিন্তু যদি বলি যে তুমি ইয়ার নাম বলো তো যে রেস্টুরেন্ট খেয়ে তোমরা রেস্টুরেন্টের নামটা বলতে পারবো, বা উনি কিন্তু খ্রিস্টপূর্ব প্রায় 400 বছর আগে কিন্তু উনি আমাদের পৃথিবীতে আসছিলেন, এর আগে কিন্তু চলে গেছে, কিন্তু ওনাকে আমরা স্মরণ রাখছি ওনার কর্মের মাধ্যমে। ঠিক আমাদের পৃথিবীতে আরো অনেক ব্যক্তি আছেন যাদেরকে আমরা স্মরণ করি, কিন্তু আমরা ঘৃণা করে স্মরণ করি। যেমন তোমরা আবুলের নাম শুনছো, ফেরানোর নাম শুনছো, অ্যাডলফ হিটলারের নাম শুনছো, তাদের কিন্তু আমরা স্মরণ রাখি বা ঘৃণা করে। তো তোমরা নিজেরা ডিসাইড করবে যে আমাদেরকে মানুষ কি স্মরণ কিভাবে করে। পৃথিবীতে আসা এবং চলে যাওয়া এটাই মাত্র জীবন নয়। তুমি এমন কিছু করে তোমাকে পৃথিবীর মানুষ মনে রাখে, তুমি না তোমার অস্তিত্ব যাতে মানুষের মুখে মুখে থাকে এমন কাজ করো। তো আমরা বিখ্যাত হতে চাই, কুখ্যাত হতে চাই না, আমরা অ্যাডলফ হিটলার হতে চাই না, আমরা মানবতার সেবায় কাজ করতে চাই, আমাদের শিক্ষাটা মানবতার সেবায় লাগাতে চাই। তো পরিশেষে শুধু এটাই বলবো যে তোমাদের জন্য স্যারের সবসময় দোয়া থাকবে, তোমরা জীবনে সফল হও। আর কখনো যদি তোমরা কেউ ইউনিভার্সিটি প্রিপারেশন নাও বা আদার্স কোনো ক্ষেত্রে কখনো প্রয়োজন পড়ে, স্যার সবাই তোমাদের পাশে আছি, তোমাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।